আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে একটা জমজমাট আপনাদের টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা অনেকে দেখছেন এনসিটিভি আমাদের কি দিছে, একটা নোটিশ দিছে এবং জানাচ্ছে তারা এই বছর থেকে স্টার্ট করতে যাচ্ছে ক্লাস 8-এর জন্য বৃত্তি পরীক্ষা। এবং মোটামুটি যে লাস্ট বৃত্তি পরীক্ষা হয়েছিল মনে হয় 2010 বা 9-এর দিকে, আমি মানে প্রেডিকশন 10 বা 9 দিকে, এত বছর আগে। এবং মোটামুটি 12 থেকে 14 বছর পরে আবার নতুন করে স্টার্ট হচ্ছে বৃত্তি পরীক্ষা। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে শর্ট ইন্টারভেলে যে বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এইখানে তুমি কিভাবে নিজেকে আগায় রাখতে পারো, এটা নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, তোমাকে যদি আগায় থাকতে হয়, তোমাকে যদি অ্যাটলিস্ট বৃত্তি পরীক্ষায় অ্যাপ্রোচ করতে হয়, তুমি জানো তোমার জেলা বা থানার মধ্যে আমাদের বলে দেওয়া আছে 25 থেকে 30% স্টুডেন্ট বসতে পারবে। তার মানে এটা জেএসসি পরীক্ষার মতো না। এখানে তোমার জেলা বা থানা যারা টপ 20 থেকে 30%, সেই স্টুডেন্টগুলোই কি করতেছে, শুধুমাত্র পরীক্ষায় বসতে পারতেছে। তার মানে তোমাকে আগে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে যে হ্যাঁ, আমি আসলে আমার যে বৃত্তি পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করব এবং এটার জন্য যা যা করতে হয় আমাকে এখন সেটা করতে হবে। প্রথম কথা, তাহলে আমরা কি দেখলাম, মেন্টালি প্রিপেয়ার। সেকেন্ড কথা হচ্ছে ম্যাটেরিয়ালস প্রিপেয়ার। ম্যাটেরিয়ালস মানে তোমার জেএসসি পরীক্ষা নর্মালি আমরা কিভাবে দেখতাম, জেএসসি পরীক্ষা দেখতাম আমাদের যে বোর্ড বই থাকতো, আমাদের যে বোর্ড বইটা থাকতো, এই বোর্ড বইটা মোটামুটি কমপ্লিট করতে পারলে জেএসসি পরীক্ষা অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। বাট যখন তুমি দেখতেছো তোমার জেলা বা থানা থেকে 20 থেকে 25% মাত্র তারা অ্যাপ্রোচ করতে পারতেছে, তার মানে তোমার বোর্ড বই ইজ নট এনাফ। বোর্ড বই যদি তুমি পড়ো তাহলে সম্ভাবনা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডিপেন্ডস অন ইউর লাক। কিন্তু তোমাকে কি করতে হবে, এখন তোমার বইয়ে যে কয়টা টপিক আছে এই টপিক নিয়ে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তোমরা জানো যে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে হচ্ছে সায়েন্স, আর থাকতেছে আমার বিজিএস। বাংলা ইংলিশ তোমার বোর্ড বইয়ে যা আছে এটা যদি অ্যানালাইসিস করতে পারো, ফেয়ার এনাফ, ঠিক আছে। কিন্তু ট্রাম্প কার্ডটা খেলবে কোথায় জানো ভাইয়া, একদম লিখা রাখো, ট্রাম্প কার্ড খেলবে আমার ম্যাথ আর সায়েন্সে। ট্রাম্প কার্ড খেলতেছে আমার ম্যাথ আর সায়েন্সে। ম্যাথ আর সায়েন্সে তোমার বইয়ে যা আছে, বইয়ে বইয়ে যা আছে সেটা কখনোই এনাফ হবে না। তোমাকে এক্সট্রা কিছু কনসেপ্ট তোমাকে প্রিপারেশন নিতে হবে। এক্সট্রা কিছু কনসেপ্ট নিয়ে তোমাকে কি রাখতে হবে, মাথায় ভরে রাখতে হবে একদম ডাইরেক্ট। আদারওয়াইজ তুমি এই 20 থেকে 30%-এর মধ্যে অ্যাপ্রোচ করতেই পারবা না, ঠিক আছে। হয়তো বা বসতে পারবা, কিন্তু ফাইনাল তুমি যে কারণে বসছো ওইটা তোমার হচ্ছে না। তার মানে তোমার মাথায় রাখতে হবে, তুমি যখন ম্যাথ আর ফিজিক্স পড়বা, একে তো কোনো টপিক স্কিপ করা যাবে না, দুই হচ্ছে তোমাকে একটুখানি অ্যাডভান্স টুকটাক জিনিস দেখতে হবে। তাই বলে এরকম না যে তোমাকে হচ্ছে একদম ইন্টারমিডিয়েট টপিক দেখতে হবে, না, এত দূর দেখতে হবে না, বাট একটুখানি অ্যাডভান্স তোমাকে কি করতে হবে ভাইয়া, একটুখানি অ্যাডভান্স তোমাকে প্রিপারেশন নিতে হচ্ছে। এবং সেকেন্ড কথাটা হচ্ছে, আমার থার্ড পয়েন্টটা হচ্ছে ইনসেন্ট প্র্যাকটিস। যেহেতু আমার শর্ট টাইম, প্রথম কথা হচ্ছে যেহেতু আমার শর্ট টাইম, সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং এই প্র্যাকটিসটা ম্যাথ আর সায়েন্সের উপরই যাবে। প্র্যাকটিসটা টোটালি যাচ্ছে হচ্ছে ম্যাথ সায়েন্সের উপর, কারণ বাংলা, ইংলিশ, বিজিএস নতুন কিছু পড়ার দরকার নাই। যেটা তোমার বইতে আছে অতটুকু ভালো মতো জানলে এনাফ। কিন্তু তোমার ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্র্যাকটিস লাগবে। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে তোমার ঝামেলাটা কোথায় হবে জানো, কেমিস্ট্রিতে ঝামেলা হবে, ফিজিক্সে। কারণ বায়োলজি তো আসলে যতটুকু আছে অতটুকু জানলেই এনাফ হচ্ছে, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি কনসেপ্ট কিন্তু অনেকটা ওভারল্যাপ করে তোমার, মনে করো 9-10-এর কনসেপ্টের সাথে। তখন তোমাকে আসলে ডিটারমাইন করতে হবে যে আসলে কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত হবে না। সো তোমাকে যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, আশা করা যায় যে তুমি একটা বেটার আউটপুটে তুমি যেতে পারতেছো। এরপরে হচ্ছে নিয়মিত প্রার্থনা করতে হবে। তুমি যে ধর্মের হও না কেন, তোমাকে নিয়মিত প্রার্থনা করতে হবে। কেননা এইটা হচ্ছে তোমাদের লাইফের একটা ওয়ান কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, এবং বিগত 10 থেকে 12 বছর এটা মানে কেউ ফেসই করে নাই, এমন একটা এক্সাম তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। সো তোমাকে তোমার প্র্যাকটিসের সাথে প্রার্থনাও করতে হবে যে অ্যাট এনি কস্ট এই 20 থেকে 30%-এর মধ্যে ঢুকে পড়া, যাতে অ্যাটলিস্ট তুমি যে হার্ডওয়ার্কটা করতেছো এইটা তুমি একটু শো করতে পারো। অ্যাটলিস্ট ফলাফল আসলো কি আসলো না সেটা ডাজেন্ট ম্যাটার, অ্যাটলিস্ট তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো। এই কারণে তোমাকে প্রপারলি তুমি যে ধর্মে হও না কেন এই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সেকেন্ডটা হচ্ছে রেগুলারিটি।
তুমি যদি ইনসেন প্র্যাকটিস করো, মনে করো তুমি একদিন চরম লেভেলে প্র্যাকটিস করলা, আরেকদিন তোমার কোনো খবরই নেই, এরকম করলে ঝামেলা ভাইয়া। তোমার রেগুলারিটি মেনটেন করে চলতে হবে, রেগুলারিটি মেনটেন করে চলতে হবে, না হলে তুমি তোমার কাঙ্ক্ষিত সিলেবাস কভার করতে পারবা না। এরপরে কথা হচ্ছে, এখন বলতে পারো যে ভাইয়া আমার তো সামনে ফাইনাল পরীক্ষা, এবং মোটামুটি এটা প্রেডিক্ট করা যায় যে ফাইনাল পরীক্ষা যারা টপ 20 বা 30 মধ্যে থাকবে তারাই অ্যাপ্রোচ করতে পারবে। তাহলে ফাইনাল পরীক্ষার জন্য আমি কিভাবে কি করব? আমি কি স্কলারশিপের প্রিপারেশন নিব না ফাইনাল দিব? মাথায় রাখো, বাংলা, ইংলিশ, বিজিএস, অলরেডি তোমার যদি স্কলারশিপের জন্য প্রিপারেশন নাও, তোমার ফাইনাল প্রিপারেশন কি হচ্ছে না? 100% হচ্ছে, কারণ ফাইনালে তো তোমার অতটুকুই যাবে না, তার তো আরো হাফ সিলেবাসের উপর হবে, তার তো আরো হাফ সিলেবাসের উপর তুমি তো আরো ভালো মতো মানে প্রিপারেশন নিচ্ছ। কথা পয়েন্টটা ধরতে পারছো? এবার চিন্তা করো, ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে আমি কি বলছি, তোমার বইয়ের প্রত্যেকটা টপিক ভালো মতো পড়তে হবে, সাথে কিছু এক্সট্রা কনসেপ্টও তোমাকে বিল্ড আপ করতে হবে। তুমি যদি বইয়ের প্রত্যেকটা টপিক পড়ো, তোমার ফাইনালে প্রিপারেশন হচ্ছে কি হচ্ছে না এবার বলো? হয়ে যাচ্ছে। ইনডাইরেক্টলি তুমি যদি স্কলারশিপের প্রিপারেশন নাও, তোমার ফাইনালটা আরো বেটার অ্যাপ্রুভ হচ্ছে, বেটার অ্যাপ্রোচে যাচ্ছে। সেই সাথে তুমি তার পাশাপাশি স্কলারশিপের তোমার যে মানে থিঙ্কিং লেভেলগুলো বা প্র্যাকটিসগুলো এটা করতে থাকবা। এবার কথা হচ্ছে যে ভাইয়া তাহলে এখন কি করতে হবে? তোমার প্রথম কথা হচ্ছে স্কলারশিপ প্রোগ্রামটা অবশ্যই যতটুকু প্রেডিক্ট করতে পারছি ফাইনাল রেজাল্টের পরে হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ডিসেম্বরে মিডল বা লাস্ট উইকের দিকে হবে এক্সামটা। যদি এরকম এক্সাম হয় তাহলে তুমি এখন কি পাচ্ছ, এখন সেপ্টেম্বর চলতেছে, সেপ্টেম্বর ধরলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবার আবার ফাইনালের প্যারা এর মধ্যে। তার মানে তুমি মোটে 3 মাসও সময় পাচ্ছ না, মোটে অ্যাকচুয়ালি 3 মাস বা 3 মাস টাইপের কাছাকাছি তুমি সময় পাচ্ছ। যে এই 3 মাস যদি তুমি ভালো মতো প্রিপারেশন নাও এবং গাইডেন্স, আবার বলতেছি এইটা হচ্ছে চরম লেভেলে হচ্ছে তোমার জিনিস, সেটা হইতেছে গাইডেন্স। তোমাকে টোটাল প্রিপারেশন একটা গাইডেন্সের মধ্যে নিতে হবে, আওড়া ধাওড়া নিলে তুমি বুঝতে পারবে না। কারণ তুমি চিন্তা করো, তোমার সায়েন্সের মধ্যে মহাকাশ অভিকর্ষ আছে, তোমার এই মহাকাশ অভিকর্ষ 9-10-9-এও আছে, 10-এও আছে, 11 আছে, 12 আছে, তুমি কোনটা পড়বা? এইটার কারণে তুমি ঠিকভাবে সবকিছু করতে পারতেছো নাকি, তুমি ঠিক পথে চলতেছো নাকি, এটার জন্য তোমার দরকার গাইডেন্স। তার মানে তুমি তো সবকিছুই প্রিপারেশন নিবাই, কিসের মধ্যে থেকে? একটা গাইডেন্সের বলয়ের মধ্যে থেকে। সো তোমরা যারা ভাবতেছো তোমাদের দিয়ে অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষাটা ক্র্যাক করা যাবে, তারা এখন থেকেই, সময় নষ্ট না, এখন থেকেই, আমি আবার বলতেছি, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। কেননা তুমি তোমার থানার মধ্যে 20-30% আসা মানে তুমি ওই থানার একটা ওয়ান অফ দ্য ক্রিম পোলা, তুমি একটা ক্রিম স্টুডেন্ট হইলে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। তুমি যদি নিজের ক্রিম স্টুডেন্ট বানাতে চাও, তোমার স্যাক্রিফাইস করতে হবে। তোমার হচ্ছে ওই শীতকালীন ছুটি অফ দিতে হবে, বার্ষিক পরীক্ষার পরে যে খেলাধুলা সেটা অফ করতে হবে, আদারওয়াইজ তুমি ওই যে ইন জেনারেল স্টুডেন্টের মধ্যেই থাকতেছো। সো আশা করি আমি যেটা তোমাদের বুঝাতে চাচ্ছিলাম যে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিরকম মেন্টাল সেট আপ রাখা উচিত, কিভাবে হচ্ছে পড়াশোনা স্টার্ট করা উচিত, এটা তোমাদের প্রাইমারি ধারণাটা তুমি ধরতে পারছো। ইনশাল্লাহ তোমাদের জন্য এখন থেকে রেগুলার পুরো টপিক ধরে ম্যাথ, ইংলিশ, সায়েন্সে কিভাবে কি করতে টপিক ধরে আমি তোমাদের জন্য গাইডলাইন আনবো ইনশাল্লাহ। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। আসসালামু আলাইকুম।